আজকের এই ভিডিও স্ক্রিনে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভিভো ওয়াই সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন যার নাম হচ্ছে ভিভো Y28। এই ফোনটি এখন দেশের মার্কেটে স্টোরেজে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিওতে ফোনটির ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন, প্রাইস, পারফরমেন্স এবং ক্যামেরা নিয়ে একদম ডিটেল আলোচনা করব ও তার পাশাপাশি এই ফোনটি কিছু ভালো দিক ও মন্দ দিক তুলে ধরার চেষ্টা করব। আবার জানাবো এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে কেনা ঠিক হবে কিনা। সেজন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ভিভো ফোনটিতে ডিজাইনে ভালো কিছু করার চেষ্টা করেছি। এর ব্যাক প্যানেলটি দেখতে গ্লাসের মতো হলো এটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। ব্যাক প্যানেলটি কিছুটা গ্লিটারিং এর মতো ভাইব দেয়, যেমনটি আমরা ক্যামেরা মডেলের ক্ষেত্রেও দেখতে পাই। আর ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ফোনটি কালারের মোট দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যার একটি হলো অ্যাগেট গ্রিন এবং অপরটি হলো গ্লেমিং অরেঞ্জ। এই ফোনটি উচ্চতায় 6.52 ইঞ্চি এবং প্রস্থে 3 ইঞ্চি। এর অ্যাগেট গ্রিন কালার ভেরিয়েন্টের থিকনেস হলো 7.99 মিলিমিটার এবং গ্লেমিং অরেঞ্জ কালার ভেরিয়েন্টের থিকনেস হলো 8.09 মিলিমিটার। আর সব মিলিয়ে এর ওজন 199 গ্রাম। এই ফোনটির পোর্ট বাটন হিসেবে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি বাদে সবকিছুই দেখতে পেয়েছি এই ফোনটিতে। তবে আমার মনে হয় এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি দেওয়া খুবই আবশ্যকতা ছিল। আর পাওয়ার অন অফ বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে, যেটি কিনা মোটামুটি দ্রুতই কাজ করতে দেখা গেছে। তবে ফোনটিতে দুটি ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারলেও থাকছে না কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। এখানে IP64 এর রেটিং থাকায় টুকটাক বৃষ্টি পানিতে একদম স্বাভাবিকভাবে ইউজ করতে পারবেন এই ফোনটি। ভিভো ফোনটিতে ওয়াই সিরিজের আগের ফোনগুলোর তুলনায় একটু ভালো পরিবর্তন এনেছে, আর সেটা হলো ওয়াটার ড্রপ নচ এর পরিবর্তে পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটিতে 6.86 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন হচ্ছে 720x1608 পিক্সেল এবং 264 ppi হচ্ছে এর পিক্সেল ডেন্সিটি। তবে আমি মনে করি বাজেট বিবেচনায় এখানে HD+ ডিসপ্লের পরিবর্তে ফুল HD ডিসপ্লে দিলে আরেকটু ভালো হতো। যাই হোক, 90 হার্জের রিফ্রেশ রেট অফার করছে এই ফোনটিতে, আর তা ঠিকঠাকভাবে পুশ করতে দেখা গেছে। আর ফোনটিতে 1000 নিট পিক ব্রাইটনেস পেয়েছি। তার পাশাপাশি ফোনটিতে আই প্রোটেকশন স্ক্রিন এর সাপোর্ট রয়েছে, ফলে ইনডোরের পাশাপাশি আউটডোরও কোনো রকম ব্রাইটনেস জনিত সমস্যা ছাড়া ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই ফোনটি। আর ফোনটি বেজেলের কথা বলতে গেলে নিচে তুলনামূলকভাবে একটু বেশি মোটা হয়ে গেছে, তবে দুই পাশে এবং উপরে কিছুটা নেড়ি দেখতে পেয়েছি। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে 12 nm মিডিয়াটেক হেলিওজি 85 প্রসেসর। এই প্রসেসরটি যে খারাপ তা বলবো না, তবে বাজেট বিবেচনায় এখানে এর থেকেও একটু আপডেট প্রসেসর যেমন হেলিওজি 91 অথবা হেলিওজি 99 প্রসেসর ব্যবহার করা উচিত ছিল। এখন আসুন দেশের মার্কেটে এই ফোনটির মূল্য কত রাখা হয়েছে তা দেখে আসি। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্টটি হলো 6GB র্যামের সাথে 128GB রম। এর দাম রাখা হয়েছে মাত্র 20,999 টাকা এবং এর টপ ভেরিয়েন্টটি হচ্ছে 8GB র্যামের সাথে 256GB রম। এর দাম রাখা হয়েছে 25,999 টাকা। আবার আপনি চাইলে 6GB র্যাম ভেরিয়েন্টের ক্ষেত্রে আরও এক্সট্রা 6GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং রমের টাইপ হচ্ছে eMMC 5.1। এখানে একটি মজার ব্যাপার হলো এই ফোনটিতে 6000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ফোনটিকে চার্জ করার জন্য সাথে পাবেন 44 ওয়াটের একটি চার্জার। তো চলুন এখন এই ফোনটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাবে তা দেখে আসি। এই ফোনটির অন্তত স্কোর 2,75,000 উপর দেখতে পেয়েছি। আর এর বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্টগুলো মোটামুটি ভালো দেখতে পেয়েছি। পাবজি গেমের ক্ষেত্রে HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়, তবে স্মুথ পারফরমেন্স পাওয়া যায় ব্যালেন্সড গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেললে। লং টাইম গেম প্লে করলে কিছুটা হিট হয় ফোনটি, যা একদমই স্বাভাবিক। আবার ফ্রি ফায়ার গেমের ক্ষেত্রে লো সেটিংয়ে দীর্ঘ সময় ধরে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে, তখন মোটামুটি ভালো রেজাল্ট পাবেন এই ফোনটি থেকে। এবং Spark 9 এই গেমটি অ্যাকুরেট কালারের সাথে খেলতে পারছিলাম এই ফোনটি দিয়ে। তাছাড়া অন্যান্য গেমগুলো সময় কাটানোর জন্য নর্মাল গ্রাফিক্সে খেলা যেতে পারে এই ডিভাইসটি দিয়ে। যাই হোক, এই ফোনটি রান করছে ফান্টাস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। আমার কাছে এর UI পারফরমেন্স মোটামুটি স্মুথই লেগেছে। এক্ষেত্রে ভিভো জানিয়েছে 48 মাস পর্যন্ত স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এর UI থেকে। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একসাথে 5 থেকে 6টি অ্যাপস রান করতে পারবেন একসাথে। আবার মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে এর ডিসপ্লেতে ভিডিওর কালার কন্ট্রাস্ট ঠিকঠাক থাকলেও ডিসপ্লেটি HD+ হয় কিছুটা শার্পনেস দেখা গেছে এর ডিসপ্লেতে। তবে একটি IPS ডিসপ্লে হিসেবে এর কালার রিপ্রোডাকশন একদম ঠিকঠাক দেখতে পেয়েছি। আবার এখানে 300% পর্যন্ত ভলিউম বুস্ট করা যায়, তবে 90% ভলিউমই একদম ক্লিয়ার সাউন্ড শুনতে পেরেছি এর ডুয়েল স্পিকার থেকে। আর ডিসপ্লেটি HD+ রেজুলেশনের হওয়ায় একবার চার্জ দেওয়ার পর নর্মাল ইউজে প্রায় 2 দিন পর্যন্ত এবং টুকটাক গেম প্লে করে প্রায় 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি ফোনটি থেকে। তার পাশাপাশি 4 বছরের ব্যাটারি হেলথের সার্টিফিকেশন থাকায় প্রথম 4 বছর পর্যন্ত একই রকম ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। আর এই ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটি 4G পর্যন্ত সাপোর্ট করে। তাছাড়া ওয়াইফাইতে 5, ব্লুটুথে 5.0 সহ অন্যান্য কানেক্টিভিটিও ঠিকঠাক অবস্থানই আছে আমি মনে করি। তো এখন চলুন এর ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে তা দেখে আসি।
ফোনটি ব্যাক প্যানেলের ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এই সেন্সরটির পরিবর্তে আমার মনে হয় আলট্রা ওয়াইড সেন্সরটি দিলে একটু কাজে আসতো। আর ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো চলুন সেন্সরগুলো দিয়ে তোলা ছবিগুলো ধাপে ধাপে দেখে আসি। ডেলাইটের ছবিগুলোতে কালার কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা কম দেখতে পেয়েছি, আর ডিটেলের পরিমাণ মোটামুটি ঠিকই দেখতে পেয়েছি। তবে কালারের ক্ষেত্রে স্যাচুরেশনের পরিমাণটা ততটাও বেশি না হয় ছবিগুলো দেখতে কিছুটা ন্যাচারাল লাগছিল। এক কথায় কিছুটা ন্যাচারাল ছবি পাওয়া যাবে ক্যামেরা থেকে। আবার বাজেট অনুযায়ী অন্ধকারে তোলা ছবিগুলো যথেষ্ট ভালোই পেয়েছি। সেই ক্ষেত্রে যদি নাইট মোড অন করে ছবি তোলা হয় তাহলে ডিটেল এবং কন্ট্রাস্টের পরিমাণ মোটামুটি ঠিকঠাকই দেখতে পারবেন। যাই হোক, এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ড করা যায়। যদি ভিডিওটি একটু লক্ষ্য করেন তাহলে সেখানে কিছুটা এক্সপোজার ব্যালেন্সের ঘাটতি দেখতে পারবেন। আবার যদি এর টিন্টের পরিমাণটা একটু বেশি থাকতো তাহলে বাজেট অনুযায়ী এর ক্যামেরা অন্যান্য ফোন থেকে কিছুটা এগিয়ে থাকতো। এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য। আমি মনে করি যারা লং টাইম পর্যন্ত নর্মাল ইউজ করার জন্য ফোন খুঁজছেন, টুকটাক গেমিং এর পাশাপাশি হালকা পাতলা ফটোগ্রাফিও করতে চান, তাহলে আমি বলবো তাদের জন্য এই ফোনটি মোটামুটিভাবে ঠিকঠাকই আছে, যদি HD+ রেজুলেশন ও প্রসেসরের ব্যাপারটা মানিয়ে নিতে পারেন। আবার তার পাশাপাশি OnePlus Nord N30 SE, Moto G24 অথবা Itel S24 এই ফোনগুলোর রিভিউ ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা চাইলে ভিডিওটি শেষ করে সেগুলো দেখে আসতে পারেন। এই ফোনটিও ঠিকঠাকই থাকতো যদি এর প্রাইসটা আর একটু কম হতো। তো বন্ধুরা, আশা করি এতক্ষণ বুঝতে পেরে গিয়েছেন এই ফোনটি আপনার জন্য কেমন হবে, এবং তার পাশাপাশি এটাও বুঝতে পেরে গিয়েছেন এই ফোনটি কিনলে আপনার জন্য ভালো হবে না মন্দ হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।